ইন্টারভিউ এই শব্দটা শোনার সাথে সাথেই আমাদের বুকের ভেতর কেমন একটা ধরাস করে ওঠে। অথচ আমাদের প্রত্যেককে প্রায় জীবনের কখনো না কখনো জবের জন্য একবার হলো ইন্টারভিউ ফেস করতেই হয়। আর আমরা যদি খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি যে ইন্টারভিউর জন্য আমাদের কেন হয়, তাহলে মূলত আমরা দুটো কারণ পাবো। প্রথম কারণটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি ইন্টারভিউর সময় কোন ফিল্ড বা একটা সিলেবাস স্পেসিফিক থাকে না, বা কোন জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা হবে এই ব্যাপারটা ঠিক থাকে না, কেন কি এরিয়া সাধারণত অনেকটা বড় হয়। আর দ্বিতীয় নম্বর ভয় যেটা আমাদের মধ্যে থাকে সেটা হচ্ছে যে আমাদের ম্যানার্স কি হবে, অর্থাৎ আমরা কি ড্রেস করব, আমরা কিভাবে কথা বলবো এক্সেট্রা এক্সেট্রা সম্পর্কে আমাদের অনেক জিজ্ঞাসা থাকে, এবং সেখান থেকে আমাদের মধ্যে একটা ভয়ের উদ্রেক হয়। তো চলো আজকে তোমাদেরকে আমি সেই সমস্ত ইন্টারভিউ A to Z বলবার চেষ্টা করব, এবং সেগুলো যদি তোমরা শেষ অবধি দেখো তাহলে আশা করি এরপর থেকে ইন্টারভিউ সম্পর্কে তোমাদের আর প্রশ্ন সেভাবে থাকবে না, বা ইন্টারভিউ সম্পর্কে যে ভয় সেখান থেকে তোমাদেরকে বের করে আনতে পারবো। এক্ষেত্রে বলে রাখি যে তোমরা আমার কাছ থেকেই কেন নলেজ নেবে, আমি কিন্তু কোনো হাইপোথেটিক্যালি তোমাদেরকে বলবো না, কেন কি আমার নিজের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, কেন কি আজ অব্দি আমি প্রায় 6+ ইন্টারভিউ দিয়েছি। তার মধ্যে যেমন স্টেট গভর্নমেন্টের জবের জন্য ইন্টারভিউ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য ইন্টারভিউ আছে, এবং গভর্নমেন্টের অধিকৃত যে কোম্পানিগুলো আছে তার জন্য ইন্টারভিউ আছে, লিডিং কর্পোরেট হাউসের জন্য জবের জন্য ইন্টারভিউ আছে। এই সমস্ত ইন্টারভিউগুলো কিন্তু আমি দিয়েছি, এবং সেখানে যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের কলেজ HR সেকশন আমাদেরকে যেভাবে ইন্টারভিউর জন্য ট্রেন করেছিল, এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সামনে বলবো, যাতে কিনা তোমরা যারা এগুলো জানো না এবং এর জন্য ভয় পাও, ভালো রিটার্ন ক্লিয়ার করা সত্ত্বেও তোমরা ইন্টারভিউ এর জায়গাতে এসে আটকে পড়ো বা আটকে পড়ছো, তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকের এই এপিসোডটা। আমরা আজকের এই এপিসোডটাকে মূলত 3টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা জানবো একদম দরজা খুলে ঢোকা থেকে নিয়ে গিয়ে ইন্টারভিউয়ারের সামনে গিয়ে বসা এবং সেখানে নিজেদেরকে ইন্ট্রোডিউস করা, এটা একটা পার্ট যার মধ্যে ইন্ট্রোডাকশন থাকবে। দ্বিতীয় পার্টে আমরা ইন্টারভিউর মূল পর্ব নিয়ে আলোচনা করবো, এবং থার্ড পার্টে কনক্লুশন, অর্থাৎ ইন্টারভিউ শেষ করে কিভাবে আমরা বেরিয়ে আসবো সেই নিয়ে কথা হবে। প্রথমে আসি ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টে আমাদের প্রথম যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে যে আমরা কি ড্রেস পোশাক পরে যাব। এক্ষেত্রে আমি বলে রাখি, অবশ্যই তোমরা এমন কোন ড্রেস পরবে না যেটাতে তোমাদের নিজেকে ভীষণ ক্যাজুয়াল মনে হয়, অর্থাৎ একটা টি শার্ট একটা জিন্স পরে চলে গেলে এরকমটা খবরদার করবে না। কেন কি যিনি তোমাকে রিক্রুট করবে তার কিন্তু তার কোম্পানির লোক চাই, তাহলে তুমি যখন ইন্টারভিউর টাইমে যদি সিরিয়াসলি নিজেকে না রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে তারা ভাববে যে জবে কি করে সিরিয়াস হতে পারে। তাই অবশ্যই সিরিয়াস ড্রেস পোশাক পরেই যাবে। এক্ষেত্রে আমি বলবো যে সাজেস্ট করবো আমি যে ফুল স্লিভ শার্ট যদি পরতে পারো, সেটা হালকা কালার বা এক কালারের হলে খুব ভালো হয়, এবং একটা ডার্ক কালারের একটা ফর্মাল প্যান্ট পরবে এবং একটা ফর্মাল জুতো, হাতে তোমরা ঘড়ি পরতেই পারো। অবশ্যই হাতে একটা ডিসপ্লে ফাইল রাখবে। ডিসপ্লে ফাইলের মধ্যে তোমার সমস্ত টেস্টিমোনিয়াল, অর্থাৎ তোমার মার্কশিট, তোমার সার্টিফিকেট, সমস্ত কিছু থাকে। যদিও সে সমস্ত কিছু ইন্টারভিউয়ারের হাতে থাকে, তবুও তুমি তোমার কাছেও এক কপি রেখো, যদি না হঠাৎ করে তোমার কাছে চেয়ে বসে, যাতে এরকমটা না হয় যে সেটা তুমি বাড়িতে ফেলে এসেছো বা নিয়ে আসোনি। ঠিক আছে, এরপর আমরা দরজা খুলে সাধারণত ভেতরের দিকে চলে যাব। ভেতরের দিকে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে দরজা খুলে কিন্তু অবশ্যই বলবে যে মে আই কাম ইন স্যার বা ম্যাডাম, বা আমি কি আসতে পারি। যতক্ষণ না ওনারা তোমাকে আসবার জন্য পারমিশন দিচ্ছে বা ইয়েস প্লিজ বলছে, ততক্ষণ কিন্তু ভেতরে ঢুকবে না। আচ্ছা, ভেতরে যদি তোমাকে হ্যাঁ বলবে, এবার তুমি ভেতরে যাওয়ার পর তুমি দরজাটাকে কিন্তু একদম সম্পূর্ণ উল্টো হয়ে গিয়ে বন্ধ করবার চেষ্টা করবে না। যে হাত দিয়ে খুলেছিল সেই হাত দিয়ে খুব আস্তে আস্তে করে ছেড়ে দেবে, যাতে কিনা দরজাটা নিজে থেকে লেগে যায়। ঠিক আছে, এবার তুমি গিয়ে সিটের সামনে গিয়ে তুমি দাঁড়াবে। যতক্ষণ না ইন্টারভিউরা তোমাকে বসতে বলবার জন্য বলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি বসবে না। আর যেই তোমাকে বসতে বলবে বা পারমিশন দেবে, তখন তুমি প্রথম যেটা বলবে সেটা হচ্ছে থ্যাংক ইউ। এবার প্রশ্নটা যে থ্যাংক ইউটা তুমি কাকে বলবে? অনেক সময় হয় কি ইন্টারভিউ বোর্ডে অনেকে থাকে, তাহলে এক্ষেত্রে বলবো যে যিনি তোমাকে বসতে বললো তাকে উদ্দেশ্য করে তুমি থ্যাংক ইউ বলতে পারো। আবার অনেক ক্ষেত্রে হয় কি যে মাঝখানে যে ইন্টারভিউ বোর্ডে যে মাঝখানে বসে থেকে তিনি সাধারণত চেয়ারম্যান অফ দ্য ইন্টারভিউ বোর্ড হয়, সেক্ষেত্রে তুমি তাকে উদ্দেশ্য করে কনভারসেশন গুলো করতে পারো। এবার প্রশ্ন আসে যে কিভাবে তুমি নিজের চেয়ারে গিয়ে বসবে। এক্ষেত্রে আমি বলি যে তোমার পিঠটা সোজা হবে, অর্থাৎ তোমার মেরুদণ্ডটা সোজা হয়ে বসবে, একদম হেলানা দিয়ে একদম যে আরাম কেদারে আমরা যেভাবে বসবো ওভাবে বসতে যাবে না, পুজো হয়ে বসবে না। হাত দুটোকে টেবিলের উপর কখনোই রাখবে না, হাত দুটোকে তোমার নিজের হাঁটুর উপর রাখবে, এবং যে ডিসপ্লে ফাইলটা তুমি নিয়ে গেছো সেটাকে কিন্তু কখনোই টেবিলের উপর রাখবে না, সেটাকেও তোমার ল্যাপের উপর অর্থাৎ কোলের উপর রাখবে। ঠিক আছে,
এবার এসবের পরে যে প্রথম যে জিনিসটা আমাদেরকে ফেস করতে হয়, প্রথম যে কোশ্চেনটা ফেস করতে হয়, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ তুমি নিজের সম্পর্কে কিছু বলো। এক্ষেত্রে বলে রাখি, তোমরা কিন্তু নিজের অটোবায়োগ্রাফি ওখানে বলতে যাও না, অর্থাৎ তোমার ইন্ট্রোডাকশনটা কিন্তু শর্ট হয়, অর্থাৎ ছোট হয় এবং স্পেসিফিক হয়, যাতে স্পেসিফিক কিছু ইনফরমেশন যেন থাকে। এই স্পেসিফিক ইনফরমেশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তুমি যে ফিল্ডের জন্য বা যে কাজের জন্য ইন্টারভিউ দিতে গেছো, সেই কাজ রিলেটেড তোমার ঝুলিতে কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা, বা কিছু পড়াশোনা আছে কিনা, বা কিছু রিসার্চ আছে কিনা। যেমন ধরো তুমি কোনো সফটওয়্যার কোম্পানির জন্য ইন্টারভিউ দিতে গেছো, তুমি কি সফটওয়্যার রিলেটেড কিছু শিখেছো, বা তোমার কোনো প্রোগ্রামিং সম্পর্কে রিসার্চ আছে, বা তুমি সফটওয়্যার ফিল্ডের উপর কোনো কাজ করেছো, সেইগুলো কিন্তু অবশ্যই বলবে, সেইগুলো কিন্তু স্পেসিফিক্যালি তোমাকে বলতেই হবে। এবার রইল পড়ে যে সিম্পল নিজের ব্যাপারে বলা, সেক্ষেত্রে প্রথমেই আমি একটা মডেল দিয়ে বলি, প্রথমেই নিজের নাম বলতে হয়, মাইসেলফ দিস দ্যাট এরকম। এবার যদি তোমাকে আগে নাম জিজ্ঞেস করে ফেলে, তাহলে আর ইন্ট্রোডাকশন আলাদা করে নাম বলবার দরকার নেই। তারপরে তুমি তোমার স্কুলিংটাকে এবং তুমি হোম টাউনটাকে একসাথে একটা লাইনে বলতে পারো, যেভাবে আমি সাধারণত বলি যে I have completed my schooling from my hometown Jiaganj and with the percentage marks of these and that respectively in Madhyamik and HS examination। অর্থাৎ আমি আমার স্কুলিংটা এই জিয়াগঞ্জের আমার হোমটাউন জিয়াগঞ্জ থেকে করেছি এবং মাধ্যমিক এবং এইচএস এ এত পার্সেন্টেজ মার্কস পেয়ে পাস করেছি। তোমাদের পার্সেন্টেজটা যদি বলার মতো না হয়, তাহলে তোমরা কিন্তু পার্সেন্টেজটা স্কিপ করে যাবে, অযথা কম পার্সেন্টেজ বলে গিয়ে নিজেকে বিব্রত করবে না, ঠিক আছে? এরপরে চলে আসে হচ্ছে তোমার গ্রাজুয়েশন কোথা থেকে হয়েছে, আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম দিস কলেজ ফ্রম দিস মার্কস, এরকম তুমি বলতে পারো, উইথ দিস মার্ক এটা বলতে পারো। এরপর আসে তোমার ওই যে বললাম স্পেসিফিক কিছু যদি তোমার কাছে থাকে, তাহলে অবশ্যই সেটাকে কিন্তু বলবে। এইবার চলে যাব আমরা কিন্তু আমাদের পরবর্তী পার্টে, অর্থাৎ ইন্টারভিউয়ের মূল পর্বে। ইন্টারভিউয়ের মূল পর্বে প্রধানত আমাদেরকে দুটো জিনিস নিয়ে ডিল করতে হয়। এক নম্বর হচ্ছে ইন্টারভিউয়ের রাশ কার হাতে থাকবে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারভিউয়ে তোমার বলা ফেভারিট সাবজেক্ট কি কি হবে। প্রশ্ন হঠাৎ করে উঠবে যে আমি ইন্টারভিউয়ের রাশ কার হাতে থাকবে, মানে ইন্টারভিউ নেবেন ওনারা, রাশ অবশ্যই ওনার হাতে থাকবে না। এটি হচ্ছে ইন্টারভিউকে ক্র্যাক করার সবচেয়ে বড় পয়েন্ট। অর্থাৎ ইন্টারভিউয়ের রাশ যদি তুমি ইন্টারভিউয়ারদের হাতে তুলে দাও, তাহলে কিন্তু এই যে প্রথমেই যেটা বলেছিলাম, হিউজ একটা ফিল্ড, কোথা থেকে প্রশ্ন হবে তুমি জানো না, হয়তো তুমি প্রিপারেশন নিয়ে গেছো, এটা তোমাকে প্রশ্ন করে বসলো ওই জায়গাটার থেকে, তাহলে তুমি কিন্তু ঘাবড়ে যাবে। তো সেই কারণেই বলি ইন্টারভিউয়ের রাশ কিন্তু সবসময় নিজের হাতে রাখার চেষ্টা করবে। কিভাবে হয়, যেভাবে তোমাকে বলি, ধরো তুমি তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে যখন শেষ করছো, তখন ইন্ট্রোডাকশনের মধ্যে এমন কিছু পয়েন্ট রেখে দাও যেখান থেকে তোমাকে পরবর্তী কোয়েশ্চেন সেখান থেকেই যাতে শুরু হয়। যেমন ধরো আমি যদি কোনো সফটওয়্যার কোম্পানির জন্য ইন্টারভিউ দিতে যাই, তুমি জানো যে আমার C++ এর ভালো দক্ষতা আছে, তাহলে আমি শেষে বলবো যে আমি C++ এ এই কাজটা করেছি এবং C++ আমার খুব ভালো লাগে, এই বলে যদি ছেড়ে দাও, অবশ্যই ইন্টারভিউয়ের পরের কোশ্চেনটা এটাই সাধারণত যাবে যে তাহলে তুমি C++ সম্পর্কে কি জানো বা C++ কি, মানে কি ইন্টারভিউয়ারকে তুমি কিন্তু তোমার দিকে নিয়ে চলে এলে। ঠিক এভাবে তুমি তোমার কথা প্রসঙ্গগুলোকে এমন ভাবে সাজাবে বা উত্তরগুলোকে এমন ভাবে সাজাবে যাতে কিনা তোমার প্রত্যেকটা উত্তরের শেষে একটা রাশ থেকে যায়, যেখানে তুমি বাধ্য করে ইন্টারভিউয়ারকে ওই রাশ অনুযায়ী তোমাকে নিয়ে এগিয়ে যাবে। তবে ইন্টারভিউ রাশকে নিজের হাতে রাখতে হবে বলে নিজের কথার মধ্যে এমন কিছু অপ্রাসঙ্গিক কথা বা প্রসঙ্গ এনো না, তাহলে জিনিসটা ঠিক ভালো হবে না, বরং তোমার নেগেটিভ হয়ে যাবে। তো এই ব্যাপারটা সম্পর্কে আগে থেকে একটু প্রিপেয়ার হয়েছে। এবার আসা হচ্ছে ইন্টারভিউয়ে তোমার ফেভারিট সাবজেক্ট কি হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় ভুল আমরা যেটা করে থাকি, যে আমরা সাধারণত ফেভারিট সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের এরিয়ার সবচেয়ে হার্ড সাবজেক্টগুলোকে আমরা প্রেফার করি বলবার জন্য। সেক্ষেত্রে একটা সমস্যা হয়, যদি কোনো সাবজেক্ট হার্ড হয় তাহলে সেখান থেকে প্রশ্নগুলো কিন্তু অনেক হার্ড হতে পারে এরকম প্রশ্ন তোমার সামনে চলে আসতে পারে যেগুলো সম্পর্কে তুমি হয়তো জানো না। তো আমি এক্ষেত্রে বলবো যে ইন্টারভিউতে কিন্তু তুমি কতটা কোন ডিপার্টমেন্টের কোন হার্ড সাবজেক্টের কথা বলছো, তার চেয়ে ইম্পর্টেন্ট তুমি কথা বলো। অর্থাৎ তুমি তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াগুলো বেশি প্রেফারেবল রাদার দ্যান তুমি কি হার্ড সাবজেক্টের চুজ করছো বা বলছো, সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। তাই আমি সাজেস্ট করবো যে তোমার ফিল্ডে খুব সোজা একটা বা দুটো সাবজেক্টকে তুমি তোমার ফেভারিট সাবজেক্টের মধ্যে বলো, যাতে কিনা সেই সাবজেক্ট রিলেটেড প্রশ্নগুলো ম্যাক্সিমাম কি ধরনের হতে পারে এবং তার এরিয়া অনেকটা যাতে শর্ট হয়, যাতে তোমাকে যে প্রশ্নগুলো করা হয় তুমি তার উত্তর দিতে পারো। কেন কি এখানে মনে রাখতে হবে, সাধারণত ইন্টারভিউ বোর্ডে যে চেয়ারম্যান হয় তিনি সাধারণত নন টেকনিক্যাল পার্সন হয়, অর্থাৎ তুমি যে ফিল্ড থেকে যাচ্ছ সেটা ফিল্ডের তিনি লোক সাধারণত হয় না। তাই তুমি কতটা বলতে পারছো এটা কিন্তু তার কাছে খুব ইম্পর্টেন্ট, নাকি তুমি বলতে পারছো না। ঠিক আছে,
এবার চলে আসি আমাদের কনক্লুশন পার্টি। কনক্লুশন পার্টির ক্ষেত্রে আমি বলবো যে তোমার যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে, এবার যখন তোমাকে বলবে যে তুমি আসতে পারো, তো তুমি অবশ্যই প্রথমে থ্যাংক ইউ বলবে, এবং থ্যাংক ইউ বলার পর তুমি সেখান থেকে উঠে ব্যাক করে চলে আসবে, দরজা খুলে বেরিয়ে যাবে, চেষ্টা করবে আর পেছনের দিকে না তাকানোর জন্য। আপাতত ইন্টারভিউ সম্পর্কে এটুকু ইনফরমেশন তোমাদেরকে আমি দিলাম। ইন্টারভিউ রিগার্ডিং আরো কিছু ইনফরমেশন আছে। যদি তোমাদের মনে হয় আরো কোনো কোয়েশ্চেন যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার পরবর্তী ভিডিওগুলোতে। এবং বলে রাখি, এই যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিলাম, এগুলো কিন্তু আমার এক্সপিরিয়েন্সের বেসে দিলাম। এবং তুমি যদি তোমার কোনো বন্ধু, তোমার কোনো প্রিয়জন, যাদেরকে এই ইনফরমেশনগুলো মনে হয় যে দেওয়ার আছে, তাদের একটু উপকার হবে, তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। এবং এরকম আরো তোমাদের কেরিয়ার রিলেটেড আমি ভেবেছি আরো কিছু ইন্টারভিউ, আমি আরো কিছু এপিসোড করবো। যদি তোমাদের মনে হয় যে সেগুলো তোমাদের কাছে উপকার হবে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং শেষে আমি একটা কথা জাস্ট তোমাদেরকে বলে যাই যে আমি আমার জীবনের যতগুলো ইন্টারভিউ দিয়েছি, তার যে সবচেয়ে বেস্ট ইন্টারভিউ হয়েছিল আমার লাস্ট ইন্টারভিউটা। কেন লাস্ট ইন্টারভিউটার আগে আমি কিন্তু একটা জবে অলরেডি ছিলাম। তাহলে এখান থেকে কি বলতে চাইলাম তোমাদেরকে, আমি বলতে চাইলাম যে লাস্ট ইন্টারভিউটা যখন দিতে গেছিলাম, তখন আমার জ্ঞান যা ছিল সেটা তো ছিলই, তার সাথে সাথে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমার কনফিডেন্স। তাহলে কনফিডেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ইন্টারভিউর কাছে গিয়ে বা ইন্টারভিউ হলে গিয়ে কনফিডেন্সটাকে যদি না হারিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ আরো দারুণ হবে। আর কনফিডেন্স গ্রো করার জন্য আমি একটাই রাস্তা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি খুব ভালোভাবে নিজের কথাগুলোকে, নিজের ইন্ট্রোডাকশন কিভাবে বলবে, সেগুলোকে যদি ঘরে বারবার করে প্র্যাকটিস করো, ওখানে কিন্তু হোঁচকোচাতে না হয়, এই জিনিসগুলো যদি বাড়িতেই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। এবং তোমাদের যাদের ইন্টারভিউ সামনে আছে, তাদের প্রত্যেককে বেস্ট উইশেস। এবং যদি আর কোনো কোয়েরিজ থেকে যায়, আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটা শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, পরে আবার একটা নতুন টপিকে নতুন ভিডিও তোমাদের সাথে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।